আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহবুব সৈকত আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আজকেও তার ব্যতিক্রম করব না। আজকেও আমরা আজকে স্টুডিওতে আমরা আলোচনার জন্য উপস্থিত করেছি বা আপনাদের সামনে পরিচিত দুজন আলোচক রয়েছেন। আমরা প্রথমেই তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন আপনাদের অতীব পরিচিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, এবং ডান পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দীর্ঘদিনের যে বঞ্চনা, দীর্ঘদিনের যে জুলুম নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে মানুষ কথা বলছিল এবং সেই কল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে বাংলাদেশের মানুষ সবসময় একটি আকাঙ্ক্ষায় ছিল। সেই আকাঙ্ক্ষার আস্তে আস্তে দীর্ঘ সংগ্রামের পরে গত 5 আগস্ট বিগত সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে নতুন একটি দেশ আসলো। 8 আগস্ট আবার অন্তর্বর্তী সরকার গঠিত হলো। তার 1 মাস অতিবাহিত হয়ে 2-1 দিন আরও চলল। সে অবস্থার আলোকে আসলে বাংলাদেশ এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই অবস্থা নিয়ে আমরা প্রায় প্রতিদিনই আলোচনা করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কথা বলেছেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানেও তিনি এই গণ অভ্যুত্থানের বার্তা এবং আকাঙ্ক্ষার বিষয়টি এনেছেন। আমরা সেই বিষয়ে দিয়েই আজকে শুরু করতে চাই। প্রথমেই আমরা সালাম ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন, সেখান থেকে তিনি অনেকগুলো বিষয় বলেছেন যে আমরা সংস্কার শুরু করেছি, ধ্বংস হয়ে পড়া জনপ্রশাসন নিয়ে কাজ করার চ্যালেঞ্জ, অনেকগুলো বিষয় বলেছেন। শহীদের পরিবারকে পুনর্বাসন করা, শহীদের চিকিৎসার ব্যবস্থা করা দীর্ঘমেয়াদী, এবং 6টি কমিশন দায়িত্ব দিয়ে সংস্কারের জন্য আপনি দেখেছেন বলেছে। এছাড়া সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলেছেন। কিন্তু একটি বিষয় তিনি বলেছেন, সংস্কারের দায়িত্ব দিয়ে দর্শকের কাতারে চলে যাবেন না, সবাই মিলে আসুন সংস্কারের কাজ করি। এখানটায় দিয়ে আসলে শুরু করতে চাই। কতটা সংস্কার আগালো এবং তার বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচককে ধন্যবাদ জানাই, যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। না, উনি একটি সুন্দর সব কিছু গুছিয়ে সব বিষয়ের উপরই টাচ করেছেন। আমি শুনেছি ওনার বক্তব্য। জি। এবং আপনি যে কথাটা বললেন, এটা তো অবশ্যই, কারণ গত 15 থেকে 17 বছরের একটি ফ্যাসিবাদ ক্ষমতায় থেকে মানে রাষ্ট্রের সকল অঙ্গ সকল এগুলোকে ধ্বংস করে ফেলেছে, এবং সেটার শিকার হচ্ছে বর্তমান বাংলাদেশ, এবং এটা তো অস্বীকার করা যাবে না। এবং সেটাকে পুনর্গঠন করতে যে এত সহজে বা অতি অল্প সময়ে হবে সেটাও ঠিক না। তবে এটা একটা চলমান প্রক্রিয়া, চলমান থাকবে, এবং এর মধ্যে দিয়েই আমাদেরকে এগিয়েও যেতে হবে। পাশাপাশি আমাদের সামনের যেটা মূল দায়িত্ব এই সরকারের, সেটা হলো যে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। সেই ব্যাপারেও তাদেরকে একটা টার্গেট ফিক্স আপ করতে হবে, এবং এর আগে অবশ্যই একটা জাতীয় ঐক্য, যে এই আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, আজকে সবার সেই ঐক্যটাও অবশ্যই বজায় রাখতে হবে। যে কারণে আমরা বলেছি যে সরকারকে সময় অবশ্যই আমরা দিতে চাই, যৌক্তিক সময় দেয়া প্রয়োজন। যদি না দেই আমরা, তাহলে তো স্বাভাবিকভাবে আজকের এখনও পরাজিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের যারা পেছনে যারা মদতদাতা বা তাদের সাথে যারা ছিল, এখনও তারা সমাজে বর্তমান, এবং বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ এখন পর্যন্ত তাদের পকেটে বা তাদের সিন্ধুকে। সেগুলোকে আদায় করা এবং সেগুলোকে ফিরিয়ে আনা, পাশাপাশি আজকে প্রশাসনকে যেভাবে তারা মানে একেবারে অথর্ব করে দিয়েছে, সেগুলোকে আবার পুনরায় জীবিত করা, সব কিছু ক্ষেত্রে আজকে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছুতে মানুষের জনজীবনে, এমনকি দেখেন নাগরিক জীবনের আজকে যে অবস্থা, আজকে রাস্তার যে ট্রাফিক যে সংকট,
এটা তো একটা চরম একটা অবস্থা। তো এখানে এখনো এতদিন হয়ে গেল, আমি আশা করেছিলাম যে পুলিশের ব্যাপারে আরও একটু কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এই সরকার, কিন্তু বারবারই আমরা দেখা যাচ্ছে সেই পুরনো পুলিশ যারা ছিল, যারা যারা এই ফ্যাসিবাদীর একটা হিসাবে তৃণান্নক হিসাবে যারা কাজ করেছে, হাতিয়ার হিসাবে যারা কাজ করেছে, স্বাভাবিকভাবে আজকে সেই ভয়ে বা তাদের সেই অনুশোচনায় আজকে তারা নিজেরাই সেই কাজে অংশগ্রহণ করছে না। তাই বলে কি মাসের পর মাস আমরা কি তাদের জন্য বসে থাকব? আমি মনে করি যে পুলিশ প্রশাসনটাকে আরও সজীব করার জন্য, আরও অ্যাক্টিভ করার জন্য আজকে আমাদের সেনাবাহিনী থেকে কয়েক হাজার অন্তত আমাদের লোক জনবল এই পেশনে এনে হলেও পুলিশ বাহিনীটাকে আজকে অ্যাক্টিভ করা দরকার, শক্তিশালী করা দরকার। এবং আজকে নাগরিক আজকে যে ট্রাফিক যে সিস্টেম, যেটা আজকে বলা চলে একেবারেই ধ্বংস হয়ে গেছে, পড়ে গেছে, এটা কিছুই নাই, নো কন্ট্রোল, কোনো কন্ট্রোল নাই। জনজীবনে তো এটা অশান্তি নিয়ে আসতেছে, এবং এই অশান্তিটা তো একসময় আবার জনগণের মধ্যে যে ভাই এতদিন হয়ে গেল এখনও কিছু হচ্ছে না। তো কাজে এইটা দূর করার জন্য আমি মনে করি যে সেনাবাহিনী থেকে কিছু পেশনে এনে পুলিশে তাদের চাকরি তাদের এখানে দিয়ে তাদের মাধ্যমে যদি এটা করা হয়, তারপরে ধরেন নতুন এখনই মানে পুলিশে ভর্তির জন্য অন্তত সাধারণ সিপাহী যারা চাকরি নিবে তাদের তো আর অত বড় কোয়ালিফিকেশন লাগে না, অত কিছু লাগে না। শারীরিক সুস্থতা এবং আদার্স এগুলো দেখে একটা শর্ট টার্মে ট্রেনিং দিয়ে অন্তত, এখন তো অনেক বেকার যুবক আছে, এবং এই যে আন্দোলনে যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করেছে, আজকে সব পর্যায় থেকেই এনে আজকে পুলিশ বাহিনীটাকে যত দ্রুত সম্ভব এটাকে পুনর্গঠন, রিফর্ম করা উচিত। আর ব্যবসায়ী সেক্টরে যে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারে, এবং যারা আজকে ব্যবসার নামে ব্যাংকগুলো লুণ্ঠন করেছে তাদের সেই লুণ্ঠিত টাকা যাতে ফেরত নিয়ে আসা যায়, অর্থাৎ ব্যবসার সেক্টরটাকে যাতে আরও গতিশীল করা যায়, আরও চলমান করা যায়। কারণ অর্থনীতির যদি ক্ষতি হয়ে যায় তাহলে এদের পরবর্তী পর্যায়ে দেশের জন্য একটা বিশাল নিয়ে আসবে। জি ইসলাম ভাই, আমি ফিরবো। আপনি আজকে জানেন যে আজকে টাঙ্গাইলের সম্ভবত গোপালপুরে আজকে বিএনপির সমাবেশ ছিল, সেখানে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রেখেছেন, বলেছেন স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই স্বৈরাচারের প্রেতাত্মা কারা, সেই প্রশ্ন আপনার কাছে করব। তার আগে আমি ঘুরে আসতে চাই জনাব আতাউর রহমান মাওলানা আপনার কাছে। আমিও আপনার কাছেও যে বিষয়টি জানতে চাই, আজকে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবেই তার জায়গা থেকে জাতিকে বলেছেন যে ধ্বংস হয়ে পড়া জনপ্রশাসন নিয়ে কাজ করার চ্যালেঞ্জ, এবং তারা অনেকে ফেরেননি কাজে, আবার যারা ফিরেছেন তারা কাজ করছেন না, তারা কাজের সহযোগিতাও করছেন না। এটিকে ঠিক করে নিয়ে আসার চ্যালেঞ্জ, এটিকে বলছেন। সালাম ভাইয়ের বক্তব্য আপনি শুনলেন, তো সেখানে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনিও কিন্তু এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। আপনাদের আসলে পর্যবেক্ষণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই মাই টিভি কর্তৃপক্ষ এবং কলা কৌশলীগণকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন দর্শক শ্রোতা বন্ধুগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় এই মুহূর্তে যারা জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের অভ্যুত্থানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। আর বিশেষ করে আমি তাদেরকেও স্মরণ করতে চাই বিগত 16 বছরে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, জেল জুলুম খেটেছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, সবার প্রতি আমি আসলে এই মুহূর্তে গভীর শ্রদ্ধা জানাই। আর আপনি যে বিষয়টা বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে সিগনিফিক্যান্ট কয়েকটা বিষয়, একটা হলো যে জনপ্রশাসনের বিষয়টা উনি উল্লেখ করেছেন যে জনপ্রশাসন ধ্বংস হয়ে গেছে, এবং তিনি বলেছেন যে 28 বিসিএস থেকে নিয়ে 42 বিসিএস পর্যন্ত এখানে যত লোক এখানে ঢুকেছে এই সবগুলো হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের দলীয় লোক। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে এখানে এই চট করেই তো এগুলো পরিবর্তন করা যাবে না, এটা একটা ইম্পসিবল। তবে এটা একটা জটিলতা তো অবশ্যই আছে। আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন অনেকটা,
মানে উনি এখানে হতাশা ব্যক্ত করেন নাই, তো আহ্বান করেছেন। সেটা হলো আমাদের শ্রমিক মালিকদের প্রতি, যে এখন কিন্তু এই শ্রমিকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী ব্যবহার করছে। আমরা বলবো যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিশেষ করে আজকেও কিন্তু সাভারে, আশুলিয়াতে জি, আমাদের ওই 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 বিষয়ে আলোচনা আছে, বিভিন্ন আমরা পরবর্তীতে হয়তো এখানে যাব। এখানে হচ্ছে এখন এই যে জনপ্রশাসনের বিষয়টা, এখন কিছু পরিবর্তন ওনারা করছে, কিন্তু এই এত ব্যাপক পরিবর্তন হলে তো মানে এই দেশের যে অর্গানগুলো আছে এগুলো চলবে কি করে, স্থবির হয়ে যাবে। তো এটা ওনাদের জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। এটা রিকভারি করা তো কঠিন। এই জন্যে হয়তো দেখা যাবে এখান থেকে বাছ বিচার করতে হবে। অনেক সময় দেখা যায় যে দলীয় পরিচয় ঢুকেছে, কিন্তু সে হয়তো যদি সেই বৈষম্য না করে থাকে, সেখানে যদি পেশাদারিত্বের পরিচয় দেয়, একজন ছাত্রলীগ করেও কিন্তু সে যখন বিসিএসে ঢুকে সে যদি পেশাদারিত্বের পরিচয় দিয়ে থাকে, দলীয়ভাবে যদি সে বায়াস না হয়ে থাকে, মানুষের প্রতি বৈষম্য না করে, দুর্নীতি না করে, সততার পরিচয় দেয়, তো তাদেরকে বাছাই করে করে মনে হয় ওর মধ্য থেকে কাজ চালায় নিতে হবে। ওর মধ্য থেকে যারা পেশাদার আছে তাদেরকে খুঁজে বের যারা অপেশাদারি আচরণ করে নাই, জি। যাদের বিরুদ্ধে যারা দুর্নীতি করে নাই বা দলীয়ভাবে বায়াসড হয়ে জনগণের বিরুদ্ধে কোনো কাজ করে নাই, দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই, এমন যারা আছে তাদেরকে বেছে বেছে তাদেরকে, তাছাড়া তো নতুন করে এই এত বিশাল একটা শ্রেণী তৈরি করা কঠিন, জি। তাই না? এবং প্রশাসনকে এভাবে টোটালি এই 28 থেকে 42 এই এদের এই কর্মকর্তাদেরকে বাদ দিয়ে নতুন করে এমপ্লয় করা, এগুলো তো একটা সোটা। সংস্কারের দায়িত্ব দিয়ে দর্শকের কাতারে চলে যাবেন না, এটি তো নিশ্চয়ই আপনাদের যারা রাজনৈতিক দল আছে তাদেরকেও অনেকটা উদ্দেশ্য করে বলেছেন। আজকে একটা আপনারা সেখানে অংশীজন কি করে হবেন? আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যে আসলে রাজনৈতিক দলগুলোকে উনি কোনো আসলে ক্রেডিট দেন না, এটা আমি এখানে বলতে চাই। আসলে এই পরিবর্তনের পেছনে কিন্তু রাজনৈতিক দলগুলোর অবদান আছে। অতএব এই ওনার বক্তব্যে আমরা এটাও প্রত্যাশা করেছিলাম। এবং এই যে বন্যা কবলিত এলাকায় রাজনৈতিক দলগুলোর তো বিশাল ভূমিকা ছিল। তিনি কয়েকবার এনজিওদের কথা উচ্চারণ করেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অবদান আছে এটা উনি বলেন নাই। এটা আমি মনে করি যে দরকার, রাজনৈতিক দলগুলোর যদি সহযোগিতা চায় তাহলে রাজনৈতিক দলগুলোর অবদানের স্বীকৃতিও দিতে হবে। আর আমরা বাংলাদেশে যারা রেজিম বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো, যারা এই সরকারকে পরিবর্তনের জন্য যারা কাজ করেছে, তারা কিন্তু ওনার পক্ষে এই পর্যন্ত আছে, অসহযোগিতা কিন্তু করে নাই কোনো ক্ষেত্রেই, তাই না? সকল রাজনৈতিক দল শুরু থেকে বলে আসছে তারা যে কোনো ভালো উদ্যোগ নিলে সবাই সহযোগিতা করবে, সবাই বলে আসছে। আমরা তো প্রথমেই মহাসমাবেশ করে বলেছি, বিএনপিও বলেছে, তাই না, যে সহযোগিতা আমরা করব। অতএব এ নিয়ে ওনার মধ্যে কনফিউশনের কিছু নাই, অবশ্যই উনি সহযোগিতা পাবেন। কারণ আমরা তো এই দেশটাকে গড়ে তুলতে চাই। স্বৈরাচারের পতন হয়েছে, একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলো সহযোগিতা ছাড়া তো সংস্কার সম্ভব না। আজকে যে 6টা কমিশন হয়েছে, এখানে আমরা হয়তো এই বিষয়টা আরও যাদেরকে এখানে নিয়েছে শুধু কয়েকজন নাম আমরা শুনেছি, প্রধানদের নাম যিনি বলেছেন, তা এরা খ্যাতিমান যারা আছে, নিশ্চয়ই ওনারা চিন্তা ভাবনা করে নিয়েছেন। হয়তো দেখা যাবে আমার কারো পছন্দ হতে পারে, আব্দুল সালাম ভাইয়ের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু তাদের হয়তো একটা মানে ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করেই তাদেরকে সেখানে নিয়েছেন। আশা করি তারা ভালো কাজ করবেন। তবে এখানে একটা বিষয় ছিল, আমাদের শিক্ষা বিষয়টা কিন্তু তারা ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করেছে। কিন্তু শিক্ষা বিষয় বিগত সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করেছে। তো এই আমরা আশা করেছিলাম যে এই বিষয়ে একটা কমিশন হবে। তো এই বিষয়ে কিন্তু আজকে উনি ওনার বক্তব্যে শিক্ষা নিয়ে কোনো তেমন বলেছেন। আমি একটু বলছি, কোর্ট প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম পরিবর্তন করা হবে, না সেটা বলেছেন, এবং গোটা পাঠ্য মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কমিশন, অনেকগুলো 6টা কমিশন হয়েছে। জি জি, এর মধ্যে সবগুলো মৌলিক বিষয় হয়েছে। নির্বাচন সংস্কার হবে, প্রশাসন সংস্কার হবে, মিডিয়া কমিশন, জুডিশিয়ারি সংস্কার হবে, এগুলো হবে, মিডিয়া সংস্কার হবে। শিক্ষা সংস্কারের নিয়ে ওরকম কোনো মানে কমিটি কথা বলেছে, হয়তো কমিশনের ব্যাপারে হয়তো এগুলো হয়তো তাদের সামনে হয়তো আছে, এগুলো প্রায়োরিটি বেসে হয়তো তারা 6টা এখন নিয়েছে, সামনে হয়তো আরো নেবে। তবে আজকে উনি বক্তব্য যেটা দিয়েছেন, আব্দুল সালাম ভাই বলেছেন ভালো, সব বিষয় এনেছেন ভালো। তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে ওনার আরো আস্থায় নিতে হবে। যদি ওনারা
আসলেই এখানে ভালো কিছু করতে চায়, সবাইকে যদি মাইনাস করার চিন্তা করে, তাহলে কিন্তু ওনারা এবং চ্যালেঞ্জ কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ হলো পরাজিত শক্তি, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এই ছাত্র জনতা যাদেরকে সরানোর জন্য এত জীবন দিল, এরা কিন্তু এদের শক্তিটা কিন্তু আপনি বলছেন যে পুরো প্রশাসনটা কিন্তু তারা একটা স্তরে না, 3টা-4টা স্তরে তারা সাজিয়েছে। অতএব এটাকে মানে ওভারকাম করা এটা কিন্তু চারটিখানি কথা না। এই জন্য আমাদের এখানে একটা জাতীয় ঐক্যমত লাগবে, ঐক্যমত লাগবে, কনসেনসাস জি, লাগবে জি, এখানে। জি। আর নয়তো কিন্তু এখানে শুধুমাত্র মানে যদি কি বলে এটাকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ভালো ভালো কথা বললেই কিন্তু হবে না। জি, আপনার কথা আমি ফিরবো, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে সালাম ভাই। তার সাথে এখানে যদি আমি যুক্ত করি যে সেই কথাই আবার যদি আসি, দায়িত্ব দিয়ে দর্শকের কাতারে চলে যাবেন না। রাজনৈতিক দলগুলো বলছে যে আপনারা আস্থায় নেন, তারা বলছে দায়িত্ব দিয়ে চলে যাবেন না, তাহলে সমন্বয়টা কে করবে? না, সমন্বয় তো সরকার করবে। ভাই যেটা বলছে এটা তো সত্যি কথা। দেন আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে আমরা তো প্রতিটা ক্ষেত্রে সরকারের সহযোগিতা করছি, প্রতিটা ক্ষেত্রে। যেমন এই যে ধরেন বন্যায় এবারের মতো ত্রাণ কার্য আমরা অতীত আমরা করছি, কিন্তু এবার যত করছি আমরা এটা তো মানে মানে চিন্তাই করা যায় না। এটা তো যদি আমরা না করতাম তো এটাও তো একটা ব্যর্থতা সরকারের গায়ে আসতো। রাজনৈতিক দলগুলো যার যার জায়গা থেকে অবশ্যই করেছে, জি। সরকার প্রত্যেকটা দলই যেভাবে অংশগ্রহণ করছে, আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক এবং এখনও প্রতিটা দিন আমাদের চলছে পানির সময় সেগুলোকে কিভাবে তাদেরকে করা, খাবার পৌঁছে দেওয়া, এখন আবার তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা, পুনর্বাসনের পাশাপাশি কৃষির উপকরণ দেওয়া, ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ দেওয়া। আমাদের দলের পক্ষ থেকে এই যে কাজগুলো করতেছি এটা তো অতীতেও আমরা করছি, কিন্তু এবার তো বেশি হচ্ছে। তাই কাজে আমরা করছি না, তাহলে ওইটা যেটা ভাই যেটা বললো, তাহলে আমাদের প্রতি এটা অন্যায় হবে। জি, আমরা কথা বলছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই বিষয়ে। আপনারা জানেন যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা কথা শুনছিলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক ডেপুটি মেয়র, অবিভক্ত ঢাকার। আপনার কাছেই ফিরছি এবং আপনি যে আলোচনা করছিলেন সাথে আমি একটু যোগ করেও দিই। আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে আমাদের এই যে প্রেতাত্মারা, স্বৈর শাসকের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে বিভিন্ন বদনাম ছড়ানোর অনৈতিক কাজ করার চেষ্টা করছেন, তারা দলের কেউ না, শক্ত হাতে প্রতিহত করার কথা বলেছেন। তো সেখানটায় আসলে সেই প্রেতাত্মা কারা? এটি কি ঘরেও প্রেতাত্মা আছে? প্রেতাত্মা তো ধরেন এটা তো স্বাভাবিক। গত 17 বছরে প্রতিটা ক্ষেত্রে যে ফেসিবাদ শেখ হাসিনাকে ফেসিবাদ বানানোর জন্য তার যে টিম ওয়ার্ক করছে তারাই তো প্রেতাত্মা। তাকেই তো সে ফেসিবাদ বানায় ছাড়ছে তারা, কাজে তারা তো স্টিল আছে। সেটাকেই বোঝানো হয়েছে। এটা ঘরের বাইর সব জায়গাতেই আছে, কিন্তু এখন এটার জন্যই তাকে বোঝা যে এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি বা তারা যদি আবার অ্যাক্টিভ হয়ে গেলে তো তারা এই গভর্নমেন্টকে ফেল করানোর জন্য চেষ্টা করবেই, যেহেতু তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে এই সরকার বসানো হয়েছে। ন্যাচারালি তারা মনে করবে যে এটা তাদের চেয়ারটা দখল করছে। এবং আওয়ামী লীগ তো এর আগেও তাই বলতো, এই দেশটা তাদের নিজের পৈতৃক সম্পত্তি, এটা যে এই দেশটা যে জনগণ যে মালিক, এটাই তো তারা বিশ্বাস করতো না। তো যারা নিজেদের মালিকানা মনে করতো তারা তো স্টিল এখনো আছে, তারা আছে না, তাদেরকেই বোঝানো হয়েছে। তা এখন আরেকটা যেটা দেখেন, একটু আগে যে আলোচনাটা হয়েছিল যে আপনাদের এবং উনি প্রধান উপদেষ্টা যে কাজটা, যে অনেক জায়গায় কাজের গতি কমে যাচ্ছে বা অনেকে কাজ করছে না, এটা কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন। তবে এটা আমার মতে যে এখন যেহেতু গত 17 বছর জঞ্জালটা বেশি বাড়ছে, এনাদের কাজটা কিন্তু ডাবল স্পিডে করতে হবে। একটা দিকে হলো জঞ্জাল পরিষ্কার করতে হবে, আরেকটা হলো সামনের দিকে যেতে হবে। ঠিক আছে, এখন স্পিড যে জায়গায় 100 মিটার হইতো সে জায়গায় কিন্তু 150 মিটার হইতে হবে। তো সেই জায়গায় যদি তাদের স্পিড যদি আরো কমে যায় তাহলে তো জঞ্জাল আরো বাড়বে, কাজে জঞ্জাল তো আর বাড়বে। সেটার জন্য তাদের সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে এবং সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন 1 মাস হয়ে গেল,
এক মাসের মধ্যে, হ্যাঁ এক মাস খুব একটা বেশি সময় না, কিন্তু তারপরও এই এক মাসের মধ্যে তার অনেক কাজ, আবার আরও কিছু যারা এই 17 বছরে যারা ডিপ্রাইভ হয়েছে এইগুলোকে নিয়ে এত টাল বাহানা করা তো দরকার নেই। তাদেরকে রিহ্যাবিলিটেট করুক তাড়াতাড়ি এবং তাদের সার্ভিসটা নেই। আর একটা যেটা ওই যে ভাই যেটা বলছেন, এইখানে তো এমনি এমনি কাউকে আমার তো মনে হয় না সরানো হচ্ছে। যে যদি একটা মেধাবী কেউ থাকে তাহলে তাকে কাজে অলরেডি তো আছেই। আমরা তো সচিব পর্যায়ে দেখছি অনেক আছে, মুখ্য সচিব থেকে শুরু করে অনেকে আছে যারা লাস্ট গভর্নমেন্ট থেকে লাস্ট ডে পর্যন্ত ছিল, একই জায়গায় ছিল। তো কাজে কাউকে তো বিতাড়িত করা হয় নাই। তো আমার মনে হয় যে সেই বিতাড়িত তাদের করা দরকার যারা ওই যে উনি যেটা বলছেন, যারা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যারা বসে থাকছে, তাদেরকে অবশ্যই রিমুভ করা উচিত। তাদের ব্যাপারে যেটা আমি পুলিশের ব্যাপারে একটু আগে বলছিলাম, তো সেই জন্য প্লাস আরেকটা যেটা, যে সরকারের তো বেতন নেয় তারা, দে হ্যাভ টু ডু, তার কাজ করতে হবে। যদি কাজ কেউ না করে, এবং উনি নিজেই স্বীকার করছেন, প্রধান উপদেষ্টা বলছেন যে তারা কাজ করছে না, উপরন্ত বাধা সৃষ্টি করছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা তো অন্য কোনো কিছু নাই। যেহেতু তারা কাজ করতেছে না, তা আইনগতই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এটা কোনো ব্যাপারই না। এটা নিতে, অর্থাৎ ডিসিশনগুলো খুব প্রম্পট নিতে হবে এবং এগুলো ভিজিবল হইতে হবে। তাহলে দেখা যাবে যে তার মানে ওরা কি এখনো ভয় পায় না, অর্থাৎ সরকারকে তারা কোনো কেয়ার করছে না যে তাদের চাকরি থাকবে কিনা বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা। আমি যদি এখানে, এখন আপনি চাকরি করতেছেন, আপনি যদি ঠিক মতো ডিউটিটা না করেন, তাহলে আপনার প্রশাসন কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? অবশ্যই। তাহলে সরকারও তাই ব্যবস্থা নেওয়া প্লাস আইনগত ব্যাপার দুইটাই। সালাম ভাই, এর মধ্যে আপনি খেয়াল করেছেন গত কয়েকদিন থেকে ঘুরছে মন্ত্রণালয়ের মধ্যে জনপ্রশাসনে কিছু সেট আপ, বিশেষ করে ডিসি পর্যায়ের সেট আপ সব জেলায় প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি দেওয়ার ক্ষেত্রে একবার দিয়ে আবার উড্ড করা হচ্ছে। আবার যাদের ডিসি দেওয়ার ক্ষেত্রে নিজেদের মধ্যে আজকেও এবং গতকালকেও মন্ত্রণালয় এটি নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছে। এই যে প্রমোশন যারা পাচ্ছিল না, বঞ্চিত, তাদেরকে কিন্তু দেয়া হয়েছিল না। এইখানে সমস্যাটা, মনে করেন প্রমোশনটা কে দিচ্ছে, অর্থাৎ এতদিন যারা ওদেরকে ঠকায় রাখছে, এখনো কিন্তু প্রমোশনটা তার হাতেই। আওয়ামী বাকশালীদের যা ওই যে প্রেতাত্মা বলতো ওইটাই, অর্থাৎ তারাও তো ওই জায়গায় আছে এবং এখনো এদের প্রমোশন, এদের নতুন করে জয়েনিং ওনার হাতেই। কাজে উনি তো স্বাভাবিকভাবে সেখানে দেখা যাচ্ছে যে জয়েনিংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের রাজনীতির আনুগত্য যারা স্বীকার করে সেই সমস্ত লোকজনগুলোকেই সেই সমস্ত জায়গায় আবার তারা দিচ্ছে, যে জায়গায় এতদিন যারা চাকরি হারাইছে তাদেরকে না দিয়ে বা তাদেরকে বেটার জায়গায় না দিয়ে দেখা যাচ্ছে যে ওদেরই বিভিন্ন জায়গায় এক জায়গাতে চেঞ্জ করে আরেক জায়গায় দেওয়া হচ্ছে। এগুলো মানে আমাদের কাছে এরকম অনেক প্রমাণ আছে যে গত সরকারের একটা বিশেষ ভূমিকায় যারা ছিল তাদেরকে আবার আরেকটা লাভজনক বা বেটার পজিশনে তাদেরকে রিহ্যাবিলিটেট করা হচ্ছে। তো এগুলো এই জন্যই বৈষম্য দূর হচ্ছে না সেখানে, হ্যাঁ ঠিক মতো হচ্ছে না। এই জন্যই বলে এগুলো করার জন্য যে ধরুন কমিশন হয়েছে, আমি বিশ্বাস করি যে এগুলো করার জন্য বর্তমানে যারা আছে, বর্তমান সচিব যদি দেয় তাহলে তো উনি আর ওই চিন্তা করবেন, উনি তো ওনার চাকরি খাইছে বা উনি তাদেরকে চাকরি দেয়নি, ওএসডি করে রাখছে বা ওনাদেরকে সেই বান্দরবন পাঠায় রাখছে, তো উনি তো নিজেই করছে সেটা। এখন আবার তার হাত দিয়ে সে বিচারটা পাবে কিভাবে? কাজে এটার জন্য অ্যাবসলিউটলি আলাদা একটা করে তাদের মাধ্যমে এইগুলো প্রমোশন, ডিমোশন, ট্রান্সফারটা তাদের মাধ্যমে করা উচিত। এক্সিস্টিং যারা আছে তাদের মাধ্যমে করলে এটাই হবে যে ওরাই পুনর্মূল্যায়ন হবে। আপনার কাছে ফিরবো আমি, মৌলানা কাজী আতাউর রহমান, আপনার কাছেই ফিরি। আমি আবারও প্রধান উপদেষ্টার একটা কথাকে কোট করছি, গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা দিতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। সেখানে বলেছে আইন নিজের হাতে তুলে নেবেন না, নিলে শাস্তির বিষয়। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে কিছু বদনাম ছড়াচ্ছে, অনৈতিক কাজ করছে বিএনপির নাম ধরে। আপনাদের বিভিন্ন সভা সমাবেশে আপনাদের আমির, নায়েবে আমির, তারাও এই বিষয়টি খুব স্পষ্ট করে কিছু বক্তব্য দিচ্ছেন। আসলে কোথায় ব্যত্যয়টা দেখছেন? আমাদের কাছেও কিছু খবর গণমাধ্যমে আসছে। এখানে আব্দুল সালাম ভাই এখানে আছে, বিএনপি একটা বড় দল, অতএব তাদের রেসপন্সিবিলিটিটাও কিন্তু বেশি। অতএব যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় আমরা শুনছি, একজন অর্থ উপদেষ্টা গতকালকে বললেন যে চাঁদাবাজি বন্ধ হয় না, বরং হাত বদল হয়েছে। ব্যক্তি শুধু পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি
দখলদারি, এগুলো বন্ধ হয় নাই। তো এগুলো তো আসলেই হতাশার জায়গা। এই জন্য তো আর পরিবর্তন, আমরা তো একটা পরিবর্তন চেয়েছিলাম, জনগণ একটা পরিবর্তন চেয়েছিল যে আগের রাজনীতি থাকবে না, আগের চাঁদাবাজি থাকবে না, আগের দখলদারির সংস্কৃতি এগুলো থাকবে না। তারপরে যাই হবে সব কি বলে এটাকে আইন অনুযায়ী হবে, তাই না? আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে। তা এখানে বিভিন্ন জায়গায় বিচার হাতে তুলে নেওয়া মানে, এখানে একটা বিষয় হলো কি, আগে যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে, যেমন আমি বলবো যে 2006 সালের অক্টোবর মাসে আব্দুল সালাম ভাই, ওনারা তো রাজপথে ছিলেন, আন্দোলন করেছিলেন। 28 অক্টোবর আমরা দেখছি, গোটা বিশ্ব দেখেছে, ক্যামেরার সামনে লগি বইটা দিয়া মানুষ হত্যা করছে। ওটার কি বাংলাদেশের বিচার হয়েছে? এই এবং এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় নিল, এত উচিত ওইগুলো আবার বিচারের আওতায় নিয়ে আসা। কারা এরকম রাজপথে মানুষ পিটিয়ে হত্যা করেছিল ক্যামেরার সামনে, এগুলো তো স্পষ্ট, এগুলো তো এভিডেন্স আছে, এগুলো বিচার হওয়া উচিত। এখানে আইনের শাসন শুধু মুখে বললে হবে না, কার্যত ওনারা এগুলো দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আসলেই যদি আইন সঠিকভাবে চলে, আইনের শাসন চলে, মানুষ অভ্যস্ত হয়ে যাবে, জি, তাই না? অতএব আমরা বলবো যে, আর আপনি যেটা বলছেন, আমাদের আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমাদের কর্মীরা, আমাদের বলতে হয় না, আমাদের কর্মীদেরকে বলতে হয় না যে চাঁদাবাজি করো না, দখলবাজি করো না, বরং আমাদের কর্মীরা যে যারা এই দলে যোগদান করে জানে যে এগুলো এখানে নাই, এই সিস্টেমই এখানে নাই, বরং নিজের পকেট দিয়ে দল চালায় আমাদের কর্মীরা। আমি এই প্রসঙ্গে একটু বলছি, তা হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নিবেন না, সেটি যেমন তারা বলেছেন। পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিএনপি তাদের দলের অনেক মানে প্রভাবশালী অনেক সদস্যের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এবং খুব স্ট্রিক্টলি তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারপরও হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটছে। পাশাপাশি সালাম ভাই একটা বিষয় বলেছে যে এই ধরনের কাজ করে বিএনপিকে হয়তো বিতর্কিত কিংবা সাবেক প্রেতাত্মারাই কাজগুলো করছে, সাপোর্ট দিচ্ছে, দুই একটা গণমাধ্যমে এসছে। এখানে সাম্প্রতি সময় এই যে মাজার ভাঙার, হামলা ভাঙা, এগুলোর একটা বিষয় আসছে এবং ইসলামিক দলগুলোর প্রতি কিন্তু সেগুলোর আঙুলটা সেই দিকে যাচ্ছে যে এর পেছনে কি তারা রয়েছে কি। এখানে দেখেন, কোনো ইসলামী সংগঠন কিন্তু এই সমস্ত ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলোর সাথে নাই। এবং এ ব্যাপারে স্পষ্টভাবে এই যে মাজার ভাঙার জন্য যারা করছে, এগুলো আপনার তথ্য নিয়ে দেখা উচিত এর পেছনে কারা। কোনো ইসলামী সংগঠন বাংলাদেশে এই সমস্ত কাজ করে না। হ্যাঁ, মাজারের ব্যাপারে ইসলামের একটা স্পষ্ট বিধান আছে, এটা আমরা হয়তো এটা পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু এই তাই বইলা আমরা নিজেরা তো সেটা ভাঙার জন্য যাই না। এটা এখানে এই বিষয়টা যারা করছে এবং এখন যারা করছে, এটা অবশ্যই একটা হীন স্বার্থে করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করছে, এবং মাজার কেন্দ্রিক, মাজারের ভালোবাসা যাদের অন্তরে আছে, হ্যাঁ, এদেরকে মাঠে নামানোর জন্যে, এবং এদের সাথে দেখা যাবে টুপি পাঞ্জাবে পরে দেখা যাবে এই যে প্রেতাত্মা যারা আছে, স্বৈরাচারের, বিগত স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা, ওরাও দেখা যাবে টুপি পাঞ্জাবি পরে মাজার ভক্ত হয়ে নেমে গেছে। এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে, এবং এর সাথে যারা আছে ধরা উচিত, স্ট্রিক্টলি এটা কন্ট্রোল করা উচিত। মাজার ভাঙার পিছনে বাংলাদেশের কোনো ইসলামী সংগঠন নাই, কোনো ইসলামী সংগঠন জড়িত নাই। আমার এখানে যে ধর্ম উপদেষ্টা, উনি একজন বড় আলেম, স্কলার ব্যক্তি, তিনি বলেছেন এগুলো কোনোদিনই টলার করা হবে না। তো যাই হোক, এইগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এক একটা ইস্যু এক এক সময় সামনে আসে। কিছুদিন আগে সংখ্যালঘুদেরকে আনা হয়েছিল, এক এক সময় এক একটা ইস্যু আনে, এখন মাজার, তাই না? অতএব এগুলো চিহ্নিত করা উচিত। আমি তো দেখলাম এই যে মাজারের বিষয়ে যেগুলো ভাঙচুর বিভিন্ন জায়গায় হচ্ছে, এগুলো স্থানীয় সন্ত্রাসীরাও সাথে সাথে ইন্ধনে আছে এগুলো। আপনাদের আর এই যে চাঁদাবাজি এবং এই দখলদারির ব্যাপারে আব্দুল সালাম ভাই যেটা বলছেন, আপনি যেটা বললেন যে বিএনপি অ্যাকশনে যাচ্ছে, বড় নেতাদের অ্যাকশনে যাচ্ছে, আমি বলবো যে অতীত থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না। যদি বিএনপি, এখানে আব্দুল সালাম ভাই হয়তো মনে কষ্ট পাবেন, বিগত দিনে বিএনপি কর্মী এবং নেতা নেতৃবৃন্দ যে সমস্ত কাজ করেছে, এর আগের টার্মে করেছে, এগুলো যদি এখনও চর্চা করে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে। আমরা বিএনপি থেকে এগুলো প্রত্যাশা করি না। বিএনপি থেকে সালাম ভাই, প্রশ্নটা কিন্তু আসছে কোনো
দল কিংবা ব্যক্তির না, সরাসরি আসছে যে বিএনপি থেকে প্রত্যাশা করি না, দলের বিষয় চলে আসছে। না, এটা এটা হলো এইভাবে দলগতভাবে দেখলে ঠিক হবে না, কারণ আমরা দলের থেকে স্পষ্ট বলছি। এবং তাহলে যদি এরকম কাউকে মনে করে চাঁদাবাজি, হ্যাঁ ঠিক আছে, চাঁদাবাজি যেখানে হচ্ছে তাহলে ওইখানে প্রশাসন ধরুক তাকে, ধরলে তখন যদি বিএনপি তাকে ডিফেন্ড করে বা তার পক্ষ নেয় তখন একটা কথা বলা যাবে। বিএনপির পক্ষ থেকে আরো মামলা করতে নির্দেশ দেওয়া আর হয়েছে। হ্যাঁ, আমরা বলছি যে মামলা করার জন্য, তো কাজে এখানে দলগতভাবে মিনিমাম কোনোই নাই। এবং এটা আমাদের চেয়ারপারসন প্লাস অ্যাক্টিং চেয়ারম্যানও বলে দিছে। এখন এগুলো ধরেন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আজকে স্বাভাবিকভাবে যে অনেক জায়গায় ভোল পাল্টে আওয়ামী লীগের যারা ছিল তারা এখন বিএনপির, এবং ধরাও পড়ছে কয়েক জায়গায়, ধরাও পড়ছে। কিন্তু পৃষ্ঠপোষকতা তো কোনো না কোনো নেতা দিচ্ছে না, এগুলো আমরা তো বলতেছি পৃষ্ঠপোষকতা আপনি দেখেন কেন, যদি আমরা কেউকে ধরার পরে যদি আমরা ইনফ্লুয়েন্স করি যে না সে তাকে ছাড়তে হবে বা তার ব্যাপারে আমরা একটা মিছিল করলাম বা তার ব্যাপারে একটা প্রটেস্ট করলাম, তখন আপনি বলতে পারবেন। কাজে সেটা তো করা হচ্ছে না, কাজে এনে প্যাট্রোনাইজ করার অপরাধী অপরাধী। এখন আমরা যেটা চাই যে লাস্ট গভর্নমেন্টের আমাদের আইনের শাসন ছিল না, আমরা চাই আইনের শাসনটা হোক। আইনের শাসনটা যদি ফিরে আসে তাহলে বেআইনি কাজ যে করবে সেই ধরা খাবে, তাই না? কাজে এখানে আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই, এখন তো নাই। যেটা লাস্ট গভর্নমেন্ট নিজেরাই আইন হাতে তুলে নিছে, সরকার এসে আছে, সে আইন তুলে নিলে তারে কে ঠেকাবে? প্রধানমন্ত্রী যদি আইন নিজের হাতে তুলে নেয়, আইন না মানে, সংবিধান না মানে, তাহলে তারে কে কি করবে? মন্ত্রীরা যেরকম করছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তারে কে কি করবে? কিন্তু আমাদের তো আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আগেও ছিল না, এখনও নাই। কাজেই এখন এইটা হলো যে যারা আছে, যে মনে করে যে প্রথমেই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যে যে হিন্দু সম্প্রদায়কে নিয়ে সারা দেশে ওরা একটা চেষ্টা করলো যে এটা একটা এই মানে এই অভ্যুত্থান যে পরাজিত শক্তি কিভাবে আবার ফিরে আসতে পারে, এগুলো তো ষড়যন্ত্র বা চক্রান্ত সেগুলো আছেই। কাজে আমাদের পক্ষ থেকে স্পষ্ট, গভর্নমেন্ট খুব পরিষ্কার বের করুক না কেন, যদি যেগুলো আসতেছে ধরেন যে সেক্টরে চাঁদাবাজি হয়, কোন কোন সব সেক্টরে তো হয় না, কোন সেক্টরে আছে আপনি ওই সেক্টরটাকে ধরেন, ধরে যদি সেটা বিএনপি বলে যে না এটা ধরা যাবে না, তখন আপনি বিএনপি বলেনি এবং বিএনপি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, যেগুলো গভর্নমেন্টও নেই শাস্তিমূলক, যদি ওই ধরনের কেউ চাঁদাবাজি কেউ ধরেন তারে। জি, আমরা ফিরছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছে আমাদের হাতে খুব বেশি সময় পাবো না, ছোট ছোট করে আসলে উত্তর চাচ্ছি। একটা হচ্ছে আপনাদের সাথে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে জামাতের ব্যাপারে আপনাদের বক্তব্য আমরা একটু নরম সুরে শুনতে পাচ্ছি, এর আগে হয়তো একটু সুরটা একটু ভিন্ন ছিল। আপনারা কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাতের সাথে কোনো জোটের দিকে আগাচ্ছেন? না, আপনি যে সুরের কথা বললেন, আমরা তো জামাতের ব্যাপারে কেন, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই কখনোই কঠোর সুরে কথা বলি নাই। স্বৈরাচারের বিরুদ্ধে বলছি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে বলছি, জামাতের বিরুদ্ধে কেন কঠোর সুরে কথা বলবো, প্রশ্নই আসে না। আর জামাত তো গত এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছিল এবং তারা সবচেয়ে বেশি মাজলুম হয়েছে। তাদের কেন্দ্রীয় মূল কয়েকজন নেতার ফাঁসি হয়েছে এবং তাদের অনেকে আয়না করেছিল। অতএব এখানে তাদের ব্যাপারে গরম সুরে কথা বলার তো কোনো মানে হয় না, আমরা তো এগুলো সব দেখেছি। আর বাকি এখন যেটা আপনি বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটটা, এখন আমরা যেটা ভাবছি যে বিগত দিনে যারা দেশ শাসন করেছে ৭১-এর পর থেকে, তিনটা সরকার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাজনৈতিক সরকার, রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জাতীয়তাবাদী দল বিএনপি, তো এদের শাসন মানুষ দেখেছে, আমরাও দেখেছি। তারা আসলে প্রত্যাশা অনুযায়ী জনগণের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে নাই এবং সফল হতে পারে নাই। তো এই জন্যে মানুষ বিকল্প চায়। এখন বিকল্পটা আমরা ভাবছি যে ইসলামী শক্তি। এই জন্যে আমরা চাচ্ছি বাংলাদেশে আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি যাতে আমরা এক হয়ে নির্বাচনে কাজ করতে পারি, এই জন্যে আমাদের চেষ্টাটা আমরা এখন চালিয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে এখানে ইসলামী অনেকগুলো সংগঠন আছে, আমরা সবার সাথেই আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আমরা কথাবার্তা বলছি। জি, সেখানে বিশ্লেষকরা অনেক সময় বলে থাকেন, একদমই 1 মিনিটের মধ্যে এই বিষয়টি বলবেন, যে ইসলামিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতবাদ, বিভিন্ন মত পথ ফেকরা বা ফেরকা
এটা রয়েছে, তো সেইখান থেকে এড়িয়ে গিয়ে কি আপনারা সেই এক জায়গায় কি আসার আসলে সুযোগ আছে? না, এখানে তো মত পার্থক্য থাকবেই, একটি দলে থাকে না। এই যে আব্দুল সালাম ভাই একটা বড় দল বিএনপিতে আছেন, বিএনপির ভিতরে সবাই কি একই আদর্শের? বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের আছে, তাই না? একটা রাজনৈতিক দলের মধ্যেও বিভিন্ন ভিন্ন মত থাকতে পারে। অতএব এখানে একটা রাজনৈতিক সমঝোতা হওয়ার জন্য এক মতের থাকতে হবে বা একই ধর্মের থাকতে হবে, এটাও নট নেসেসারি। জি, জাতীয় সরকারের বিএনপির 31 দফা যারা যুগপৎ আন্দোলনে ছিল, 31 দফা তাদের রাষ্ট্র সংস্কার কর্মসূচি ছিল। জাতীয় সরকারের কথা সাম্প্রতিক সময়েও আগেও বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন জাতীয় সরকার যদি এর পরে নির্বাচন হয়ে যে যারা ক্ষমতায় আসবেন বা যারাই সরকার গঠন করবেন সবাই মিলে জাতীয় সরকারের একটা রূপরেখা তারা দিয়েছিল, সে ব্যাপারে আপনাদের মনে হয়? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ছোট্ট করে আমরা কিন্তু নির্বাচনের আগেই জাতীয় সরকারের কথা বলেছিলাম। জি জি, আমরা আমাদের আন্দোলন ছিল, আমাদের এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল, আন্দোলনের একটা দফা ছিল যে এই আওয়ামী লীগ সরকার যে 2024 সালে যে 7 জানুয়ারি নির্বাচনটা করেছে, নির্বাচনের আগে আমাদের কথা ছিল যে জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করার জন্য এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনটা দেওয়ার জন্য, যাতে নাকি একটা শক্তিশালী সরকার হয়। যেমন দেখেন এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, এদের কিন্তু এরা কেন বড় কোনো অ্যাকশনে যেতে পারছে না বা সব কন্ট্রোল করতে পারছে না, কারণ তাদের হাতটা কিন্তু দুর্বল, শক্তিশালী তেমন না। এই জন্য যদি এখানে একটা জাতীয় সরকার হতো তাহলে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতো এবং তারা সব কিছুকে ওভাবে কন্ট্রোল করতে পারতো সব কিছুর, এবং সেখানে একটা প্রভাবও পড়তো, সব জায়গায় প্রশাসনের প্রভাব পড়তো এবং একেবারে লোকাল লেভেলে সব জায়গায় তাদের কন্ট্রোল নিয়ন্ত্রণটা থাকতো, যেটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নাই। এই জন্য আমাদের জাতীয় সরকারের কনসেপ্টটা আগেরই ছিল এবং আমরা মনে করি এখনও, আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে জাতীয় সরকারের রূপ যদি দেওয়া যায় তাহলেও দেখা যাবে আগামী দিনে দেশটা আরও সুশৃঙ্খল হবে। যেমন অনেক জায়গায় এখন কন্ট্রোল নেই, রাস্তাঘাটে আমরা এখন সাফার করছি, আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, ট্রাফিকরা পর্যন্ত কাজ করছে না ঠিকমতো, পুলিশরা কাজ করছে না। কেন? তারা হয়তো বুঝতে পারছে যে সরকারটা দুর্বল, এই জন্য। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে এবং এটা যত দিন যাবে মত পার্থক্য আরো বাড়বে। তখন যারা এই ফ্যাসিস্ট সরকার এবং স্বৈরাচারী সরকারের যারা প্রেতাত্মা, এরা কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার মনে হয় এখন জাতীয় সরকারটা যদি হতো ভালো হতো, না হলেও ওই রকম একটা পরবর্তীতে আমার মনে হয় এখন সামনে খুব রিসেন্টলি এরকম একটা জাতীয় সরকারের একটা কাঠামো এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হওয়া দরকার। জি, আমি একদম 30 সেকেন্ডে বলবেন যে সেটি হচ্ছে যে এর পরে যখন নির্বাচন হবে, কবে হবে তো জানি না, সেইখানটায় জাতীয় সরকারের যে কনসেপ্ট দিয়েছে সেখানে আপনারা কি কোনো কিছু এ নিয়ে ভেবেছেন কিনা? আমাদের একটা নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। সেই পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে, এই যে প্রত্যেকটা ভোটার তাদের প্রতিনিধিত্ব সংসদে যেতে পারে এবং সেটা একটা সংসদটা সকল দলের প্রতিনিধিত্ব সেখানে হবে এবং তখন একটা জাতীয় সরকার হবে, কারণ কোনো একক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো ওভাবে পারবে না, তখন জাতীয় সরকার অবশ্যই হতে হবে। এটা নির্বাচন এইদিকে গেলেই, এইভাবে যদি নির্বাচন সংস্কারটা হয় তাহলে আগামী পার্লামেন্টেও আমরা জাতীয় সরকার দেখতে পাবো। ধন্যবাদ সালাম ভাই, একদমই আপনাকে আসলে দুঃখ প্রকাশ করছি, আজকে আমরা সময় দিতে পারবো না, শুধু 1 মিনিট আপনাকে, হয়তো শেষ সময় 2 মিনিট আপনাকে সময় দিব, দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সেটি হচ্ছে যে এই যে জাতীয় সরকারের কনসেপ্ট আপনারা আগে দিয়েছেন, এখন ইসলামী দলগুলো আলাদা করে একটা মোর্চা হয়তো দিকে আগাচ্ছে, সেক্ষেত্রে কি বিএনপি খুব আগামী নির্বাচন কবে হবে, আজকে যদিও রোডম্যাপ দেওয়ার কথা বলেছে যে আমরা একটা রোডম্যাপ দিব, আজকে এখনো দেয়নি, কবে নির্বাচন হবে কিংবা সেই নির্বাচন হলে একটা চ্যালেঞ্জের মুখে কি আপনারা বড় করে পড়বেন বা এই জোটগুলোকে আপনারা কিভাবে দেখছেন? না, চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে আমরা গণতন্ত্রটাকে ফিরে পাই, জি, মানুষের ভোটের অধিকার যাতে আমরা ফিরে পাই, এর জন্য কিন্তু আমরা আন্দোলনটা করছি। পাবলিক তারা চয়েস করবে যে কাকে ক্ষমতায় নিলে দেশটা ভালো মতো চলবে, এটা তো অ্যাবসলিউটলি পাবলিকের, জনগণের হাতে। দেখা যায় ওইটা নিয়ে আমরা খুব একটা শঙ্কায় না, ওটা জনগণ ঠিক আছে। এটা আর যদি প্রতি 5 বছর নির্বাচন হয়, জনগণের জবাবদিহিতাটা থাকে, আইনের শাসন থাকে, তাহলে যারা বেটার গভর্নেন্স দিবে তাদেরকেই পাবলিক চুজ করবে। তো অতীতে বেটার গভর্নেন্স দিছে বিএনপি, বেটার গভর্নেন্স বিএনপি দিছে বলেই মানে বিএনপি আজকে এখনও সবচেয়ে জনপ্রিয় দল। সেটা যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরে বেগম খালেদা জিয়া,
তারা এটা বেটার গভর্নেন্স তারা দিতে সক্ষম হয়েছিল। মন্ত্রণালয় সব কিছু রাষ্ট্র পরিচালনায় যে দক্ষতার পরিচয় দিয়েছিল সেটা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের যে একটা রাজনীতি অর্থাৎ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা জাতীয় শক্তি বিল্ড আপ করা, এটার এই কনসেপ্টটা বিএনপি কিন্তু নিয়ে আসছে, যে কারণে আজকে আধিপত্যবাদী শক্তির বিপক্ষে বিএনপি কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। কাজে এখনও আমি অন্যান্য শক্তিকেও বলবো যারা আছেন সবাই আসেন, এখন থেকেই নিজেদের মধ্যে বিভেদ না করে ঐক্যবদ্ধ, কারণ এই বিভেদের জন্য এই বিভেদের জন্য আপনাদের সাথে কি জামাতের বিভেদ বাড়ছে সাম্প্রতিক সময়ে? না পারবে না। আমার হলো যে আমরা এখনো ঐক্যের আহ্বান জানাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই বিরোধী দলে ছিল গত 15 থেকে 17 বছর, শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয় নাই, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হয়তো বেশি হয়েছি অন্যান্য দলগুলোর কাজে। আমরা বলি যে আসেন একসাথে আমরা আন্দোলন করছি, একসাথে আমরা নির্বাচন করি, নির্বাচন পরবর্তী পর্যায়ে যে জাতীয় সরকার সবাইকে নিয়ে, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে, আমরা সেটা করতে চাই। যাতে এই যে দেখেন এখন এই সরকারটা ইচ্ছা করলেও কিন্তু দেশটাকে ঠিকমতো রোল করতে পারছে না। ওই যে ভাই যেটা বললো, অর্থাৎ ঐক্যবদ্ধ একটা শক্তি দরকার। ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কিন্তু এই যে দেশটাকে যে পিছাই দিছে, এটাকে কোনোভাবে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই কারণে আমরা বিএনপি, আমরা বড় দল হলেও আমরা আশা করি বা আমরা চাই যে সকল রাজনৈতিক দল এক কাতারে, যাতে আমরা অন্তত নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন। অনেক অনেক ধন্যবাদ সালাম ভাই আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ গাজী আতাউর রহমান আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যে আসুন ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিই, কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।